বাড়ি ছাড়ার পর থেকে এখানে আসা অবধি মাঝখানের এই 6 মাস কোথায় ছিলি তুই? সোজা প্রশ্নে সোজা উত্তর চাই। তুষারের প্রশ্নে খানিকটা সময় নীরব রইল সাকিব। চেহারায় তীব্র বিষণ্ণতা নিয়ে বলে, উত্তরটা না হয় আপাতত গোপনই থাকুক, সময় হলে ঠিকই জানতে পারবি। উঠে দাঁড়ায় তুষার, অনেকটাই জেদ ধরে রেখে বলে, গোপনীয়তা? দেখ সাকিব, তোকে এখানে আমি নিয়ে এসেছি, অন্তত আমার কাছ থেকে তোর কোনো বিষয় গোপন রাখা উচিত না। একটা শ্বাস ছাড়ে সাকিব, অতঃপর বলে, তুই বললে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, বাট আপাতত এই বিষয়ে তোকে কিছুই বলতে পারবো না। শুধু এতটুকুই বলবো, আমাকে বিশ্বাস করে নিজের সাথে থাকতে দিয়েছিস, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখবো। বলেই তুষারের থেকে ফোনটা নিয়ে রুম ত্যাগ করে সাকিব। ঠায় দাঁড়িয়ে রইল তুষার। সাকিবের চলে যাওয়ার দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বসে পড়ে খাটের এক পাশে। সাকিবকে নিয়েও যেন এক নতুন কৌতূহল জন্ম দিয়েছে তার মাঝে। ঈদে বাড়িতে গিয়ে সাকিবের মায়ের সাথে কথা বলে বিষয়টা জানতে হবে। আজ 8ই এপ্রিল 2024 রাত 11:56 ফোন বেজে ওঠে রাজের। ফরিদানটির কল রিসিভ করতেই ওপাশ থেকে তিনি খানিকটা অস্থিরতা মিশ্রিত স্বরে বলে, দ্রুত ছাদে যেতে। একটা বড় ধরনের ঝামেলার সম্মুখীন হয়েছেন তিনি। রাজ কি হয়েছে প্রশ্ন করতেই কল কেটে গেল। সময় নষ্ট না করে এদিক থেকে কল দিতেই শুনতে পায় নাম্বার বন্ধ। এবার অনেকটাই অবাক হয় রাজ। দ্রুত বেরিয়ে আসে রুম থেকে, দেখে বাসায় রুশান, নিবিড়, তুষার কারোরই অস্তিত্ব নেই। বিষয়টা অন্যরকম ঠেকলো রাজের কাছে। সিঁড়ি বেয়ে দ্রুত ছুটে গেল ছাদের দিকে। এই রাত বিরাতে কোনো বিপদ ঘটল না তো? ভাবতেই একটা চাপা ভয় জেগে ওঠে মনে। ছাদে আসতেই বিস্ফোরণের ন্যায় শব্দে খানিকটা চমকালো রাজ, তবে ভীত হয়নি সে। দেখে বরং বেরঙের কিছু ছোট ছোট টুকরো আছড়ে পড়ছে গায়ে। মুহূর্তেই চারপাশের বাতি জ্বলে ওঠে। আশেপাশে তাকাতেই সকলের উপস্থিতি লক্ষ্য করে রাজ। তাদের সামনে একটা বড় কেক রাখা। রাজের 28তম জন্মদিন আজ। যদিও জন্মদিনে উৎসব তার মোটেও পছন্দ নয়, তাই আয়োজনটাও খুব একটা ঝাঁকজমকপূর্ণভাবে করা হয়নি। শুধু একটা কেকের সাথে প্রিয় মানুষগুলোর সাথে একটা সুন্দর মুহূর্ত। ফরিদানটির দিকে চেয়ে একটা হতাশার শ্বাস ছাড়ে রাজ। অযথাই এমন দুশ্চিন্তায় ফেলে দেওয়ার কোনো মানে হয়? হাসে ফরিদানটি, রাজকে নিয়ে দাঁড় করায় কেকের সামনে। সেই সাথে একই তালে শুভেচ্ছা জানাচ্ছে সবাই। কাছের মানুষদের সাথে কাটানোর সুন্দর সময়টা যেন পৃথিবীর সেরা সময়গুলোর মাঝে একটা অসময়ের স্মৃতি হিসেবে ভেসে ওঠে কল্পনায়। হয়তো রাজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। জীবন থেকে যখন এই সময়গুলো অতিবাহিত হয়ে যাবে, তখন হয়তো এক বিষণ্ণ বিকেলে এই মুহূর্তগুলো শুধু স্মৃতি হয়েই ভেসে উঠবে কল্পনায়। রাজের সামনে এসে দাঁড়ায় নিবিড়, ছোট একটা উপহার নিয়ে। অতঃপর রাজের দিকে চেয়ে হালকা হাসিতে শান্ত স্বরে বলে, জানি এটা তোমার উপযুক্ত না, তবুও এই সামান্য উপহারটা গ্রহণ করলে সত্যি খুব খুশি হব। হাসি মুখে তা নিয়ে নেয় রাজ। খুলে দেখে একটি চমৎকার হাত ঘড়ি। মৃদু হাসে রাজ। বাকিদের গুলোও নিল সে। অতঃপর নিবিড়ের দেওয়া ঘড়িটা হাতে পরে নিয়ে বলে, আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার হয়ে থাকবে, কারণ এগুলো আমার বন্ধুদের দেওয়া। সকাল সকাল কলিং বেলের শব্দ কানে আসতেই দরজা খোলে সৃজনী। বাইরে সাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখেই এক প্রকার চমকালো সে। কিছু বুঝে ওঠার আগেই সাকিব তার দিকে একটা মধুর বোতল বাড়িয়ে দিল। সৃজনী ভ্রুকুচকে বলে, কি এটা? মধু, যা আপনাকে মিষ্টি কথা বলায় সাহায্য করবে। ওই দিন আপনিই বলেছিলেন যেন আমি কিনে দেই। একটা বিরক্তিকর শ্বাস ছাড়ে সৃজনী। অতঃপর বলে, আমি কি আপনাকে সিরিয়াসলি বলেছি? কিন্তু আমি তো সিরিয়াস হিসেবেই নিয়েছি। সরি, আমি এটা গ্রহণ করতে পারবো না। আমিও ফেরত নিয়ে গিয়ে কি করব বলেন? একদম সুন্দরবনের খাঁটি মধু। গ্রহণ না করলেও অন্তত হাতে হলেও নেন। তবুও মনকে বোঝাতে পারবো আমার এত কষ্টে সংগ্রহ করা জিনিসটা তার হাতের ছোঁয়া হলেও পেয়েছে। বলেই তা সৃজনীর হাতে ধরিয়ে দেয় সাকিব। সৃজনী খানিকটা ভ্রুকুচকে বলে, তার? প্রসঙ্গ পাল্টে নেয় সাকিব। আশেপাশে এক নজর দৃষ্টি বুলিয়ে বলে, আচ্ছা বাদ দিন, আপাতত কুত্তাটা কোথায়? সৃজনী রেগে এক আঙুলে শাসানো ভঙ্গিতে কিছু বলতে যাবে, তার আগেই সাকিব ফের বলে, সরি কুকুর, আপনার লিওন। আজ মনে হয় বাইরের দিকে আসেনি, তাই না? সৃজনী বলল, না, বৃষ্টি হয়েছে তাই ঘরের ভেতরে বেঁধে রেখেছি। সাকিব বলল, একটু দেখাতে পারবে? সৃজনী বলল, সরি, পারবো না, অন্যদিন দেখে নেবেন, আজ যেতে পারেন। তার মানে আপনি চাইছেন আমি আবারও আসি? চোখে মুখে খানিকটা উজ্জ্বলতা নিয়ে কথাটা বলে সাকিব। একটা শ্বাস ছাড়ে সৃজনী। অতঃপর বলে, ওফ, আবারও হাতে ধরে আপদ নিজের ঘাড় তুলে নিলাম। আপনি তো আসার জন্য একটা না একটা ছুতো খুঁজেই বেড়ান। বলেই নিজের প্রতি বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দিল সৃজনী। বন্ধ দরজার আড়াল থেকে সাকিব একগাল হেসে বলে, আমি আপনার কথা রাখবো, কুকুরটাকে দেখার জন্য হলেও আবার আসবো আমি। বলেই চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় সাকিব। সৃজনী পুনরায় দরজা খুলে বলে, রোজার মাসে কোনো ফকির মিসকিনকে ফিরিয়ে দেওয়া ঠিক না। আচ্ছা, ঈদের দিন আসবেন, মায়ের হাতের গরম গরম সেমাই খেয়ে যাবেন। সাকিব খানিকটা ভেবে বলে, আপনি কি ইনডিরেক্টলি আমায় ফকির মিসকিন বললেন? সৃজনী হালকা হাসি দেওয়ার মতো করে বলে, আপনার উপস্থিত জ্ঞান খুবই ভালো। সাকিব বলল, জানি, ধন্যবাদ, আচ্ছা আসবো আমি।
প্রশংসায় পঞ্চমুখ হয়ে কথাটা বলল সাকিব। বিপরীতে সৃজনী বিড়বিড় করে হাদারামসূচক শব্দ উচ্চারণ করে দরজা লাগিয়ে দিল। খানিকটা থমকাল সাকিব। মস্তিষ্কে একটা প্রশ্ন জেগে ওঠে, সৃজনী কি প্রশংসা করলো নাকি অপমান? আরাফকে নিয়ে বাড়ি ফিরছেন ইব্রাহিম তালুকদার। জানিয়ে বাড়িতে বেশ লোক সমাগম। তার মাঝ থেকেই শুভকে ডেকে আড়ালে নিয়ে গেল আরোহী। একটা হেল্পের জন্য রাজি করায় তাকে। অতঃপর সুরহাতে গিফট পেপারে কিছু একটা মুড়িয়ে বলে, শুধু এটা তার কাছে পৌঁছে দিবেন, আর কিছু করা লাগবে না। ক্লান্ত বিকেলের ছাদে দাঁড়িয়ে আছে রাজ। আরোহী দেওয়া সেই গিফট খুলতেই দেখে দুটো কাগজ। প্রথমে যে কাগজটা সামনে আসে তাতে কিছু অগোছালো লেখা, টিচারকে ভালোবাসা অপরাধ। তা কোন সংবিধানে লেখা আছে মাস্টারমশাই? যদি অপরাধ হয়েই থাকে তাহলে না হয় একটু শাস্তি যদি অপরাধ হয়েও থাকে তাহলে না হয় একটু শাস্তি দিতে পারেন। কিছু মনে করব না, মাথা পেতে নিব। তবুও কিন্তু আমি আপনার পিছু ছাড়ছি না, জেনে রাখুন। আর যদি কখনো পিছু ছেড়ে দিই তখন আমাকে আর খুঁজে না পেয়ে আফসোস করতে হবে আপনার। রাতের বেলায় জেগে থেকে অরিজিৎ সিং এর গান শুনতে হবে আপনার। বিরহে কাতর হয়ে দেবদাস হয়ে ঘুরতে হবে। আমি সেটা কিভাবে সহ্য করব বলেন? তাই বলছি এখনো সময় আছে। ভালোই ভালোই আমাকে নিজের করে নিন, নয়তো না থাক। আজকের এই সুন্দর দিনে আপনার মতো একজন সহজ সরল মনের মানুষকে ভয় দেখাবো না। আপাতত উপহারটা গ্রহণ করুন। শুভ জন্মদিন আমার মাস্টার মশাই। কাগজে এতটুকু লেখা ছিল। ভ্রুকুচকায় রাজ, এটা কোনো চিঠি নাকি ওপেন থ্রেড? এতটুকু পড়েই রাজের বুঝতে সময় লাগেনি এসব অদ্ভুত লেখা আরোহী ছাড়া আর কারো কাজ না। হওয়ার সম্ভাবনাও নেই, কারণ আরোহী বারবারই অন্য সবার চেয়ে ব্যতিক্রমী স্বভাবের প্রাণী। স্বাভাবিকভাবে কাগজটা একপাশে রেখে উপহারটা হাতে তুলে নিল রাজ। খুলে দেখে জল রঙে আঁকা রাজের একটা চমৎকার ছবি, যা হাত দিয়ে পেন্টিং করা হয়েছে, যার নিচে ছোট করে লেখা আর্ট মিসেস রাজ। ঈদের আগের দিন সবাই সিদ্ধান্ত নেয় পরিবারের সাথে ঈদের দিনটা উপভোগ করা। রুশান, তুষার, নিবিড়, সাকিব চারজনই। বাকি থাকবে রাজ। এখানেই ফরিদানটির সাথে থাকবে সে, আর বিকেলে গিয়ে ভাইয়ের সাথে দেখা করবে। আপাতত এইটাই তার প্ল্যান। সবাই বাড়ি থেকে ফেরার পর একটা লং জার্নিতে বের হবে ফরিদানটি সহ সকলকে নিয়ে। সবাই মিলে উপভোগ করবে একটা সুন্দর ঈদের ছুটি। বিকেল 3টার গাড়িতে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তুষার। সাথে নেই সাকিব। বলল একটা কাজের জন্য রাত 9টায় টিকিট কেটেছে সে। বাধ্য হয়ে একা রওনা দিতে হয় তুষারকে। রুশান ও নিবিড় বের হয় সন্ধ্যার পর। তাদের বাড়ি ঢাকার ভেতরে হওয়ায় পৌঁছাতে খুব একটা সময় লাগবে না তাদের। বাসায় এখন মাত্র 4 জন ব্যক্তি, রাজ, সাকিব, মধু আর ফরিদানটি। মধুর যাওয়ার জায়গা নেই, তাই ফরিদানটির সাথেই থেকে গেল সে। সাকিবও বেরিয়ে যাবে একটু পর। ফরিদানটি খানিকটা ক্লান্তি অনুভব করায় মধুকে ডেকে বলে সাকিবকে খাবার বেড়ে দিতে। রাতে গাড়ির মাঝে কি না কি খাবে তার কোনো নিশ্চয়তা আছে? গোপনে দু চোখ বুঝে একটা শ্বাস নেয় মধু। নিজের মাঝে বিড়বিড় করে বলে, আর কতদিন এদের সহ্য করে যেতে হবে কে জানে। রাত 10টা। ব্যাগ কাঁধে রাস্তায় হাঁটছে সাকিব। 9টায় গাড়ি বলে বের হলেও তার সত্য ছিল না। গ্রামে যাওয়ার জন্য কোনো টিকিটই কাটেনি সে। আপাতত এই রাতটা পার করার জন্য একটা জায়গা খুঁজে বের করতে হবে। ভাবান্তর হয়ে খানিকটা হাঁটতেই মাথায় আসে তার আসল গন্তব্যের কথা। ফোন বের করে কল দেয় কাউকে। রাত কোনো রকম ওখানেই কাটাতে হবে, সেই সাথে ঈদের দিনটাও। সকালে সোনালী সূর্য ভেসে উঠেছে পূর্ব আকাশে। সবার বাসায় নানান রকম নাস্তার সাথে পুরুষদের ঈদের নামাজের জন্য তৈরি হওয়ার প্রস্তুতি। বাচ্চাদেরকে মায়েরা তৈরি করে দিচ্ছে পরিপাটি করে। গ্রামে প্রতিটা মসজিদ ভেসে আসছে সুমধুর ধ্বনি। সকালের নাস্তা শেষ করে ওঠে তুষার। তিশা তার সামনে থেকে ফ্রিজ বাটিগুলো গোছাতে ব্যস্ত। এর মাঝেই বাড়িতে আগমন ঘটে সাকিবের মায়ের। সাকিব বাড়ি ফেরেনি গতকাল, যা শুনে অনেকটাই অবাক হয় তুষার, কারণ গতকাল রাত 9টায় রওনা দেওয়ার কথা ছিল সাকিবের। তুষারকে এমনটাই বলেছিল সে। যদিও তুষার সকালে কয়েকবার কল দিয়েছিল, ফোন বন্ধ পেয়েছিল। রাতে জার্নি করায় ফোন বন্ধ রেখে মরার মতো ঘুমিয়ে পড়েছে। এই কৌতূহলের ইতি টানতে চায় তুষার। সাকিব সম্পর্কে জানতে তার মাকে সোজাসাপটাভাবে প্রশ্ন করে, আচ্ছা চাচি, সাকিবের সমস্যাটা কি আমাকে বলুন তো? বাড়ির প্রসঙ্গে কথা উঠলেই কেমন অন্যরকম হয়ে যায় সে। একটা লম্বা শ্বাস ছাড়ে সাকিবের মা। অতঃপর বলে, অভিমান। তুষার খানিকটা ভ্রুকুচকে বলে, কি নিয়ে চাচি? অতঃপর সাকিবের মা খানিকটা উদাসীন দৃষ্টিতে চেয়ে একে একে বলতে শুরু করে, আমাদের পরিবারের অবস্থা তো জানোই, অভাব অনটন লেগেই থাকে সবসময়। সাকিব টুকটাক কাজ করে পড়াশোনা শেষ করার পরও কোনো চাকরি পাচ্ছিল না। নানান জনের নানান কথা শুনতে হতো। আমাদেরকে তার ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করলে গর্ব করে কিছু বলতে পারতাম না, কারণ ছেলে বেকার। যার ফলে একসময় অসহ্য হয়ে উঠে সাকিবের বাবাও। কারণ অকারণে কথা শোনাতো ছেলেকে। তার সাথের সব ছেলে, এমনকি তুমিও চাকরি করছো, অথচ সে কিছুই করতে পারছে না, অপদার্থ, লোকজনের সামনে মুখ রাখছে না আমার, এমন নানান কথা। আমার ছোট ছেলে সিয়াবের কাছেও বড় ভাই হিসেবে খুব একটা সম্মান পেত না সাকিব। এই বেকারত্বের ফলে পরিবারের সবার কাছেই অপ্রিয় হয়ে ওঠে সে। যা সহ্য হতো না সাকিবের। চাকরির পেছনে ছুটিও ব্যর্থ হয়ে বিষণ্ণতায় ডুবে থাকতো সব সময়। আমি বোঝাতাম, কিন্তু তাতে তার বিষণ্ণতা পরিবর্তন হতো না। সাকিব বাড়ি ছাড়ার 2 দিন
আগে একটা ছোট ঝামেলাকে কেন্দ্র করে সাকিবের গায়ে হাত তোলে তার বাবা। আশেপাশে সবার এটা ওটা শুনে অসহ্যে সাকিবের উপর জমে থাকা নিজের ক্ষোভ ঝেড়েছেন তিনি। আমি একপাশে দাঁড়িয়ে নীরবে দেখলেও কিছু বলতে পারিনি। সেদিন তিনি গামছা কাঁধে নিয়ে বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে উচ্চস্বরে বলে গিয়েছিল তিনি বাড়ি ফিরে আর এই অপদার্থ ছেলের মুখ দেখতে চায় না। বলতে বলতেই কেঁদে উঠে সাকিবের মা। তুষার নিজেও যেন থ হয়ে রইল, কি বলবে ভেবে পাচ্ছে না সে। একদিকে মা কাঁদছে, অন্যদিকে ছেলে নীরবে বসে আছে একটা নদীর ধারে, পরনে তার ব্যবহৃত পাঞ্জাবি, হাতে একটা জায়নামাজ। কিছুক্ষণ পরই ঈদের জামাত শুরু হবে, অথচ জীবনে এই প্রথমবার ঈদের দিন সে পরিবার থেকে অনেক দূরে। পূর্বের কথাগুলো ভাবতেই চোখের পানি মুছে নেয় সাকিব। অতঃপর স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে রইল নদীর পানে। জীবনটা বড়ই অদ্ভুত, কখনো কখনো তীব্র কষ্ট ও হৃদয় লালন করেও মানুষকে হাসি খুশি থাকার অভিনয় করতে হয়, সকলের সাথে হাসি খুশি ভাবে মিশতে হয়। তারা নিজেরাও সকলকে হাসায়। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছিস, তখন একটা মিথ্যে হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো। হয়তো এটাই জীবন। চোখের পানি মুছে নেয় সাকিবের মা। তুষারের দিকে চেয়ে পুনরায় বলে, সেদিন বিকেলে সাকিব বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আর যাওয়ার সময় আমার দিকে চেয়ে করুণ স্বরে বলেছিল, আমি হয়তো তোমাদের যোগ্য সন্তান হতে পারিনি মা, তবে কথা দিচ্ছি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে তোমার এই অযোগ্য ছেলেটা তার মুখ তোমাদেরকে আর কখনোই দেখাবে না। বাসায় না ফিরে এখানে কি করছো? কাঁধে কারো হাতের স্পর্শে পেছনে ফিরে তাকায় সাকিব। দেখে রাজ। চমকে উঠে দাঁড়ায় সে। ঈদের নামাজ শেষ হওয়ার ঘন্টা খানেক পার হয়েছে। ইচ্ছে ছিল একা একা আজকের দিনটা পার করে আগামীকাল আবার ফরিদ আন্টির বাসায় ফিরে যাওয়া, যেন কেউ বুঝতে না পারে এসব। অথচ এর মধ্যেই রাজকে দেখে বিস্মিত হয় সে। রাস্তাকে খুঁজে বের করলো কিভাবে, আর জানলই বা কি করে? সে গ্রামে না গিয়ে ঢাকাতেই থেকে গেছে। সকালে সাকিবের মায়ের সাথে কথা বলে রাজের ফোনে কল দেয় তুষার। গতকাল রাতেই বের হয়েছে সাকিব। শুনেই তুষার খানিকটা অবাক হয়ে বলে, সে বাসায় আসেনি, ফোনও বন্ধ করে রেখেছে। রাজের পক্ষে একজন প্রকাশ্যে হেঁটে বেড়ানো মানুষকে খুঁজে বের করা খুব একটা কঠিন কাজ ছিল না। সাকিবের বিস্মিত দৃষ্টিতে আগ্রহ করে সে বলে, ঈদের দিন পরিবারের সাথে না কাটিয়ে একা একা হেঁটে বসে পার করে দেওয়ার মোটেও ঠিক কাজ করো না। ফরিদ আন্টি রেগে আছে তোমার উপর, সেই সাথে তোমার অপেক্ষায় আছে। চলো গিয়ে রাগ ভাঙানো যাক। একইভাবে তাকিয়ে রইল সাকিব। রাজ খানিকটা মৃদু হেসে সাকিবের বাহু ধরে হ্যাচকার টান দিয়ে সচল করে বলে, আরে ভাই চলো, মেয়েদের মতো গাল ফুলিয়ে বসে থাকো কেন? কলিং বেলের শব্দে দরজা খোলে ফরিদ আন্টি। দেখে রাজ। পাশে ব্যাগ কাঁধে নিয়ে সাকিব দাঁড়িয়ে। কিছু না বলেই ভেতরে চলে গেল ফরিদ আন্টি। রাজ হালকা ইশারায় বোঝায়, তোমার উপর রেগে আছে, কিছু করার নেই, যাও রাগ ভাঙাও। রাজের দিকে চেয়ে হালকা মাথা নাড়ায় সাকিব, যার অর্থ সে বুঝেছে। অতঃপর একটা শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে ফরিদ আন্টির পেছন পেছন হেঁটে বলে, আন্টি বিশ্বাস করুন, বাসার সবাই নিজের বাড়িতে চলে গেছে, তাই আমি এখানে আপনাকে এভাবে রেখে যেতে পারিনি। আমাকে কেমন লাগছে দেখতো? পরিপূর্ণ তৈরি হয়ে এক পলক আয়না দেখে অতঃপর আরোহীর সামনে দাঁড়িয়ে কথাটা বলে অবনী। চেহারায় হালকা হাসির ঝলক, যেন সে পরিপূর্ণ নিশ্চিত তাকে সুন্দরী দেখাচ্ছে। এখন আরোহীর মুখে শুনতে চাইছে সেটা। তাকে নিরাশ করেনি আরোহী। ভালোভাবে এক নজর দেখে নিয়ে বলে, সব ঠিকঠাক। নির্ঘাত শুভভাই আজ চোখ ফেরাতে পারবে না। অবনী যতটুকু আশা করেছে তার চেয়েও বেশি শুনে ফেলেছে সে। মুহূর্তেই চেহারাটায় খানিকটা লজ্জার ছাপ ফুটে উঠেছে অবনীর, যে লজ্জা কাটাতে আঙুলের স্পর্শে একটা ছোট্ট থাপ্পড় দেয় আরোহীর কাঁধে। চাপা বিরক্তি নিয়ে বলে, চুপ থাক। অতঃপর কিছুটা থেমে পুনরায় বলে, ভাইয়াকে বলে আজ একদম সন্ধ্যার পর অব্দি সময় নিয়েছি, ঘোরার মতো অনেক সময় আছে আজ। শুভভাইয়ের সাথে একটা হাই তোলার মতো কথাটা বলে আরোহী। বিরক্তি ও মৃদু হাসি মিশ্রিত দৃষ্টিতে আরোহীর দিকে তাকায় অবনী। অতঃপর বলে, এখন এটা ঢোল পিটিয়ে পুরো বাড়িতে প্রচার কর। বলেই হালকা থামে অবনী। অতঃপর পুনরায় বলে, মনে হয় আমি একাই যাচ্ছি। নিজের মনে হয় ধোয়া তুলসী পাতা। রাজ স্যারকে যে খবর দিয়ে বসে আছেন সেটা। এই আস্তে অবনীকে কথার মাঝপথে থামিয়ে দেয় আরোহী। অতঃপর আশেপাশে তাকালে অবনী হালকা হেসে নিচু স্বরে বলে, নিজের বেলায় আসলে বলবা আস্তে। আচ্ছা রাজ স্যারের কি খবর, আসবে? ফোনে করা মেসেজটার দিকে তাকায় আরোহী। খানিকটা সময় নিয়ে তীব্র আত্মবিশ্বাস নিয়ে নিচু স্বরে বলে, আসবে। একটা শ্বাস ছাড়ে অবনী। অতঃপর বলে, তোদের বিষয়টা আমি বুঝতে পারছি না। স্যার তোকে হ্যাঁও বলেনি আবার নাও বলেনি, এক প্রকার ঝুলিয়ে রেখেছে। অবনীর কথা শেষ হতেই আরোহী বলে ওঠে, আমি ছাড়াও কয়েকটা মেয়ে স্যারকে প্রপোজ করেছিল, কিন্তু সে তাদের সরাসরি রিজেক্ট করে দেয়, অথচ আমার বেলায় তা করেনি। ও এসব খোঁজ খবরও রাখিস? ভেরি গুড আরোহী, ভেরি গুড। তাও তার ব্যাপারে যে কিনা তোকে নিয়ে ভাবেও না, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর আমি যা বুঝি তাই তুই কখনো বুঝবি না। আরোহীর কথায় অবনী হাল ছেড়ে বলে, আচ্ছা আচ্ছা ভালো, এখন চল, বের হতে হবে। একটা সুন্দর দিনের দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো। ঘোরাফেরার ব্যস্ততা বেড়েছে চারদিকে। কেউ ফ্রেন্ডদের নিয়ে, আবার কেউ পরিবার নিয়ে দিনটা আরো আনন্দময় করে তুলতে ব্যস্ত। তাদের মাঝে সে দুজন মানুষ যারা একে অপরকে ছাড়া অপূর্ণ। হ্যাঁ, রাইসা ও রুশান। আজ অনেকদিন পর দুজন একটি বিকেলকে নিজেদের করতে পেরেছে। আগে এমনটা প্রায় হলেও রুশানের ব্যস্ততা বাড়ার পর যা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল। হ্যাঁ মা, আমরা আজ সন্ধ্যার পর আসবো, আবার রাত্রেই ফিরে আসবো। রাইসার কথায় ফোনের ওপাশ থেকে আরিশা বলে, সে কি, আসবি আর চলে যাবি, এটা কেমন কথা? আসলে রুশান মুখ ফুসকে উচ্চারণ করতে গিয়েও থেমে যায় রাইসা। অতঃপর রুশানের দিকে চেয়ে বলে, মানে তোমাদের জামাই
যেন সম্পূর্ণ উচ্চারণটা করা রাইসার জন্য খুব কঠিন শান্ত ব্যাপার। নতুন নতুন হওয়ায় এসব বিষয় রাইসাকে ইতস্তবোধ করতে দেখে রুশান তার কানের কাছে মুখ নিয়ে বলে, আন্টি ও বলতে চাইছে তোমাদের মেয়ের জামাইকে কখন চলে যেতে হয় তার কোনো নিশ্চয়তা নেই, তাই আপাতত এই অল্প সময়ের জন্যই আসবো আমরা। কনুই দিয়ে রুশানের শরীরে আঘাত করে রাইসা ফোনটা হালকা সরিয়ে ফিসফিস করে বলে, এখন শাশুড়ি হয় আপনার, এভাবে সরাসরি বলতে লজ্জা করে না? না। রুশানের সোজা সাপটা উত্তরে তার দিকে হালকা থেমে তাকায় রাইসা, অতঃপর বলে, কাকে কি বলি, আপনি তো নির্লজ্জ পুরুষ। এর মাঝেই রুশানের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে স্যার, যার মানে ডিআইজি জাহাঙ্গীর আলম কল করেছে। রিসিভ করে খানিকটা লোকজন হতে আড়ালে গিয়ে দাঁড়ায় রুশান। রাইসাও পুনরায় মায়ের সাথে কথা বলায় মন দেয়। কিছু সময় পার হতেই রাইসার সামনে গিয়ে দাঁড়ায় রুশান, চোখে মুখে চাপা অস্থিরতা তার। রাইসা খানিকটা অবাক হয়ে বলে, কোনো সমস্যা হয়েছে? খানিকটা সময় নিল রুশান, অতঃপর বলে, স্যার রাইসা, আজকে দিনটা আর আমাদের একসাথে উপভোগ করা হবে না, আমাদের এখনই বাসায় ফিরে যেতে হবে। বলেই খানিকটা থামে রুশান। রাইসার গালে আলতো করে হাত রেখে বলে, চাইনি এমনটা হোক, আই এম রিয়েলি সরি মাই হার্ট। রাইসা বুঝতে পারে খুব জটিল কিছু ঘটেছে, নয়তো রুশানের মাঝে এতটা অস্থিরতা ফুটে উঠতো না। রুশানকে সে ভালো করেই বোঝে, তাই হালকা মাথা নেড়ে বলে, সমস্যা নেই, সরি বলতে হবে না, আমি বুঝি আপনাকে। এর মাঝেই আসে রাজের কল। রাইসা ফোনের দিকে তাকিয়ে বলে, খুব খারাপ কিছু হয়েছে? রুশান ফোন রিসিভ করতে করতে বলে, হ্যাঁ খুব খারাপ কিছু। নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ায় আরোহীদের গাড়ি। গাড়ি থেকে নেমে দাঁড়ায় আরোহী। অবনী আজ সামনের সিটের শুভর পাশেই বসেছিল। সে নামেনি, নামতে দেয়নি শুভকেও। খানিকটা সময় নিয়ে শুভর দিকে চেয়ে বলে, সেদিন লেখাটার ভালোভাবে পড়েছিলেন? হ্যাঁ। বুঝতে চাননি ওটা? হালকা সময় নেয় শুভ, অতঃপর বলে, না, আবার বলতে গেলে সবকিছুই বুঝি, আমি বাচ্চা না। তাহলে উত্তর দেননি কেন? আমি কি দেখতে খারাপ? অবনীর সোজাসাপটা প্রশ্নে শুভ স্বাভাবিক স্বরে বলে, না, বিষয়টা এমন না। শুভকে পুরো কথা শেষ করতে না দিয়ে অবনী বলে, তো বিষয়টা কেমন? আমাকে কি ভাবেন আপনি? এসব নিয়ে মজা করার মতো কেউ, নাকি ছেঁচড়া কেউ যে সব ছেলেদের পেছনে ঘুরে বেড়ায়? আমাকে মোটেও এমন ভাববেন না, আমি এমন মেয়ে নই। আপনাকে কেন ভালো লেগেছিল তা আমার জানা নেই। আপনাকে জ্বালাতে জ্বালাতে আপনার পেছনে লেগে থাকতে গিয়ে কখন ভালোবেসে ফেলেছিলাম তা নিজেরও জানা নেই। জানি আপনি কখনোই নিজে থেকে কিছু বলবেন না, কখনো বলতেনও না, তাই নিজে থেকেই সবটা প্রকাশ করলাম। সবটা শুনে এক দৃষ্টিতে অবনীর দিকে তাকিয়ে রইল শুভ। অবনী বলে যাচ্ছে সে শুনছে, কেন এতটা গুরুত্ব দিচ্ছে এটা শুভর নিজেরও হয়তো জানা নেই। এই প্রথমবার অবনীকে এভাবে এক দৃষ্টিতে খুব কাছে থেকেই দেখেছে। শুভকে নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অবনী ফের বলে, নাকি আপনি ভীত? আমার ভাইকে ভয় পান তাই না? যেই ভয়ে আপনি এতটাই ভীত যে আমার দিকে ভালোভাবে তাকানোরও সাহস করেন না। আমার নিজের প্রতি এখন রাগ হচ্ছে। এমন ভীতু ছেলেকে ভালোবেসে পুরো কথা শেষ করতে পারল না অবনী। এর মাঝেই ঘটে যায় দুনিয়ার সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর মাঝে একটা। আচমকায় অপ্রত্যাশিতভাবে অবনীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় শুভ, যা কয়েক সেকেন্ড স্থির রেখেই সরে আসে সে। অবনীও নিজের মাঝে 4 আঙুলের মতো দূরত্ব রেখে নিস্তেজ স্বরে বলে, আমি দেখতে শান্ত বলে আমার ধৈর্যের পরীক্ষা নিতে এসো না। আমি ধৈর্য হারিয়ে অশান্ত হয়ে গেলে তা সামলানো তোমার জন্য কঠিন হয়ে যাবে। একদম নিশ্চুপ হয়ে গেল অবনী। হৃৎপিণ্ডে ধুক ধুক শব্দ যেন কান অব্দি পৌঁছানোর উপক্রম। কি থেকে কি ঘটে গেল যেন বুঝে উঠতেও হিমশিম খেতে হচ্ছে, যা মুহূর্তেই নিশ্চুপ করে ফেললো তাকে। পুনরায় স্বাভাবিকভাবে বসে যায় শুভ। অবনীকে চুপ করানোর জন্যই মূলত এমন কিছু করে বসেছিল সে। নিলয় আকাশের জন্য ভীত, এমনটা শুনতেও যেন অসহ্যকর লাগছিল তার কাছে। গাড়ির গ্লাস উঠানো থাকায় কিছুই লক্ষ্য করেনি আরোহী। তার মন পড়ে আছে রাজের অপেক্ষায়। এর মাঝেই একটা মেসেজ আসে, আজ আমার অপেক্ষায় থেকো না। মেসেজটা রাজি করেছে। রাজের মেসেজ আসায় যতটা খুশি হয়েছিল, পড়ার পর ঠিক ততটাই হতাশ হয়ে আরোহী। মনটা বিষণ্ণ হয়ে ওঠে তার। রাগ হয় নিজের উপর। এক মুহূর্তের জন্য খুব ছোট মনে হচ্ছে নিজেকে। সে নিজে থেকে একটা ভালোবেসে দেখে হয়তো অবহেলার শিকার হচ্ছে। বিপরীতে মানুষটা তাকে সস্তা ভাবছে। যদি এমনটা হয় তাহলে এখানেই সবকিছুর সমাপ্তি। ভাবতেই চোখ মুখ লাল হয়ে ওঠে আরোহীর, যেন খুব করে কান্না পাচ্ছে আজ। অবনীর কাছেও ছোট হতে হলো তাকে। হয়তো অবনী ঠিক ছিল, আরোহী বোঝেনি। ভাবতেই চোখ বুজে একটা শ্বাস নেয় আরোহী। গাল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। অতঃপর তীব্র রাগ নিয়ে বলে, আমি আর আপনাকে নিয়ে ভাববো না, এখানেই সবকিছুর সমাপ্তি। এখন থেকে আপনি আমার জন্য কষ্ট পাবেন মাস্টার মশাই। সন্ধ্যা ঘনিয়ে আসে। একটা তপ্ত শ্বাস ছাড়ে রাজ। আজ এমন একটা সুন্দর দিনে নিশ্চয়ই আরোহীর মন খারাপের কারণ হয়েছে সে, যা সে কখনোই চায়নি। একটা অপ্রত্যাশিত ঘটনা বাধ্য করেছে তাকে। দুপ্রান্ত থেকে দুজন প্রেমিককে বিষাদে ডুবিয়ে একত্রিত করেছে আজ। রাজ ও রুশান মুখোমুখি দাঁড়িয়ে। রাজের হাতে একটা লিস্ট, বিভিন্ন জায়গা থেকে 30টা মেয়ে নিখোঁজ হওয়ার লিস্ট এটা, যাদের পরিবার নিকটস্থ থানায় গিয়ে কান্নাকাটিতে ব্যস্ত, যাদের নিয়ে ছাপানো হচ্ছে একের পর এক নিউজ, যা রাজ ও রুশানের একপাশে থাকা একটা বিশাল সাইজের স্ক্রিনে ভেসে বেড়াচ্ছে। কাচের টেবিলে দু হাতে ভর করে দাঁড়ায় রাজ। পরপর কয়েকটা শ্বাস নিয়ে কাচের টেবিলে হাতের তালু দিয়ে আঘাত করে সে।
তবে ভাঙার মতো না, এমন যেন ক্রোধটাকে অন্ধ করে ফেলতে চাইছে আজ। তবুও সেই ক্রোধ দমিয়ে খানিকটা শান্তস্বরে বলে, আগেই বলেছিলাম বিদ্যুতের এই নীরবতার মাঝে কোনো জটিল পরিকল্পনা লুকিয়ে আছে। দিন শেষে ঠিকই সে তার আসল রূপ দেখালো। বিকেল থেকে সন্ধ্যা অবধি খোলা আকাশের নিচে একাকী নীরব সময় কাটালো আরোহী। অবনীও তখন থেকে একদম নিশ্চুপ হয়ে আছে। অতঃপর সন্ধ্যা হতেই বাড়ি ফেরার প্রস্তুতি নেয় তারা। অবনী পেছনে সিটে গিয়ে আরোহীর পাশে বসে, যেন কথা বলতেই ভুলে গেছে আজ। এর মাঝেই সেখানে উপস্থিত হয় আকাশের গাড়ি। নামতে গেলেই ফোন বেজে ওঠে তার। দেখে আহনাফের কল। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই মেয়েগুলোকে জায়গা মতো পৌঁছে দিয়েছি, এখন কি করব? আকাশ স্বাভাবিক স্বরে বলে, এখন তোরাও সাধারণ মানুষদের সাথে মিশে তীব্র আফসোস হা হুতাশ কর। বলেই কল কেটে দেয় আকাশ। গাড়ি থেকে নেমে এসে শুভর সামনে দাঁড়ায় সে। আরোহী ও অবনীর দিকে চেয়ে বলে, মনে হচ্ছে সময়টা খুব একটা ভালো কাটছে না, চাইলে দুজন আমার সাথে আসতে পারিস, আজ ফ্রি আছি। শহর জুড়ে সন্ধ্যার প্রকৃতির সাথে ভালোভাবে পরিচিত হবি, আশা করি দিনটাও সুন্দর হয়ে উঠবে তোদের। অবনীর এখন এসব কিছুর প্রতি একদমই ইন্টারেস্ট নেই। অবশ্য এমন একটা ঘটনার পর থাকারও কথা না। কাজেই সে আপত্তি জানাতে চাইলে তার হাত ধরে ফেলে আরোহী। অতঃপর রাজের প্রতি তীব্র রাগে আকাশের প্রস্তাবে সম্মতি জানিয়ে বলে, আমরা যাব ভাইয়া। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন আমি গল্প দিয়ে হুটহাট কোথায় চলে যাচ্ছি বারবার। তো আমি ভেবেছিলাম এখনই আমি রেগুলারলি ভিডিও দিতাম। তো আপনারা জানেন যে আমি গত পর্বগুলো যখন দিয়েছিলাম তখন একদিনে 2টা পর্ব দিয়েছিলাম। তো তারপর থেকেই ভেবেছিলাম হয়তো আপনাদেরকে প্রতিদিন 2টা করে পর্ব দিব, কিন্তু তা আর হলো না। এর মাঝে হয়েছে কি, আমি একটা বিড়াল লালন পালন করি। তো ওই বিড়ালটা হয়েছে কি, খুবই অসুস্থ হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ কিচ্ছু খাচ্ছে না। তো ওর শরীরের অবস্থা একদমই খারাপ, যে কারণে ওকে দিনে 2 বেলা ক্লিনিকে নিয়ে যাওয়া লাগতেছে। এই কারণে আমার সময় হয়ে উঠতেছে না ভয়েস দেওয়ার জন্য, আর এই জন্যই আপনাদেরকে পর্বগুলো দিতে পারতেছি না। তো আপনারা একটু অপেক্ষা করেন, আমি সময় হলেই তাড়াতাড়ি গল্পগুলো আপলোড করে দিব। আর সবাই আমার বিড়ালের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।